সকাল সকাল ঘুম থেকে উঠাই এই নিউজটা দেখলাম এবং আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও না বানাইলে চলবো না। এবং এই ক্ষেত্রে আমি নিউজটা খুব সুন্দরভাবে রেডিটের ক্লড কোড সাবরেডিট থেকে পেয়ে গেছি এবং এই জায়গায় খুব সুন্দরভাবে যদি একটু লক্ষ্য করি তাহলে আমাদের বরিস চার্নি ভাইয়া বলতেছেন, আপনারা যদি না জেনে থাকেন এই ব্যক্তিকাটা, গুগলে একটা সার্চ করলে বোঝা যাবেন এই ব্যক্তিকাটা। সে খুব সুন্দরভাবে টুইটারে খুব সুন্দর একটা স্টেটমেন্ট দিছে, সেটা হচ্ছে স্টার্টিং টুমরো at 12 p.m. PT, Claude subscription will no longer cover usage on third-party tools like OpenClaw. You can still use these tools with your Claude login via extra usage bundle, now available at a discount, or with a Claude API key. তো আসলে এখানে কি বলা হইতেছে, থার্ড পার্টি টুলস বলতে যেমন ধরেন আমি এখানে ভিএস কোডে আছি এবং আমার ভিএস কোডে কোপাইলট অটো ইনস্টল করা থাকে। আগে অনেক ভালো ছিল, অটোমেটিক্যালি এই সকল হাবিজাবি জিনিস ইনস্টল করা ছিল না, প্রয়োজন পড়লে ইনস্টল করতাম, নাইলে করতাম না। কিন্তু এখন আগে থেকে ইনস্টল করা থাকে, কিছু করার নেই। এবং এখানে যদি আমি ক্লিক করি, আমি যদি এটা একটু বড় করি, দেখতে পারতেছি না, আরো একটা অপশন থাকার কথা। এই তো এখানে অটো নামক একটা জিনিস আছে, এখানে আমি ক্লিক করলে অনেকগুলা মডেলকে এখানে দেখতে পারবো। তার ভেতরে দেখতে পারতেছি ক্লড হাইকু 4.5 আছে। আই এম এ গরিব প্রোগ্রামার, আমার কোপাইলটের প্রিমিয়াম নাই, সো এর লেগে আমি ক্লড হাইকু 4.5টার এখানে দেখতে পারতেছি। আর ট্রাস্ট মি, আমি জানিও না যে কখন আমি কোন এজেন্ট ব্যবহার করি, কারণ এটা সবসময় অটোতেই সেট করা থাকে। সো ইন দিস কেস এরকম আরো কিছু টুলস আছে, যেমন অ্যান্টি গ্র্যাভিটি এবং ভিএস কোড, আরো অনেকগুলাই আছে যেগুলো এইরকম এজেন্টিক ক্যাপাবিলিটি সম্পন্ন কোডিং এডিটর, এবং এগুলাতে অন্যান্য প্ল্যাটফর্মের কোডিং এজেন্টসকে ব্যবহার করা যায়। এবং এগুলাকেই আসলে এখানে থার্ড পার্টি টুলস বলে আখ্যায়িত করা হইতেছে। এবং আমাদেরকে সুন্দরভাবে বলা হইতেছে যে ভাই, এখন থেকে যদি অন্য কোনো টুলে আমাগর এজেন্টের সাবস্ক্রিপশন ব্যবহার করস, তাইলে এক্সট্রা পে করতে হবে। শুধুমাত্র আমাদের সাবস্ক্রিপশন দিয়ে আমাদের টুলেই তোরা ফুল এজেন্টিক সাপোর্টটা পাবি, কিন্তু অন্যান্য জায়গাতে যদি যাস তাইলে তোর এক্সট্রা পে করতে হইতে পারে। এবং নিচে এটা আরেকটু ক্লিয়ার ভাবেই বলা হয়েছে যে সাবস্ক্রাইবার্স গেট এ ওয়ান টাইম ক্রেডিট ইকুয়াল টু ইয়োর মান্থলি প্ল্যান কস্ট। সো ক্লড থেকে অ্যাকচুয়ালি একটা ওয়ান টাইম ক্রেডিট মেকানিজমের ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, এবং এর পরের থেকে যারা থার্ড পার্টি টুলসে ক্লডের সাবস্ক্রিপশন বিশিষ্ট এজেন্টসগুলোকে ব্যবহার করবে তারা ওই ক্রেডিট লিমিটের ভেতরে পড়ে যাবে, এবং এর থেকে বেশি যদি তারা ব্যবহার করে তাইলে ওদের এক্সট্রা একটা বান্ডেল কিনা নিতে হবে, যেটার উপরে ডিসকাউন্ট চলতেছে। আমি জানি না কে লেগা এই জিনিসটা লাগানোর দরকার ছিল, নাও অ্যাভেলেবেল এট এ ডিসকাউন্ট। ওরা কি ভাবতেছে যে মানুষজন খুব খুশি আছে, আর যদি এখন অন্য কোথাও এজেন্ট ব্যবহার করতে গেলে ওদেরকে এক্সট্রা পে করতে হয়। কিন্তু অনেকেই খুব সম্ভবত ভাবতেছেন যে এইটা ওরা কেন করলো অথবা কি দরকার ছিল। ইন দি এন্ড ম্যাসিভ পরিমাণে মানুষ যারা এই সকল এজেন্টিক টুলগুলোকে ব্যবহার করে, আপনারা বিশ্বাস করেন অথবা না করেন, তারা আসলে শুধুমাত্র সার্চিং এর খাতিরে এটাকে ব্যবহার করে। ইয়েস, যেই কাজটা গুগলে খুব ইজিলি করা যেতে পারে সেটা তারা একটা এজেন্টিক মডেল দিয়া করতে পছন্দ করে, কারণ সবাই আসলে বুঝে না যে এজেন্টিক মডেলের কাজটা কি। ইটস এ ভেরি পাওয়ারফুল মডেল যেটা আপনার পিসিতে অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের কাজ নিজে থেকেই কমপ্লিট করতে পারে আপনার কমান্ডের থ্রুতে, এবং এগুলা খুবই রিসোর্স হাংরি হয়। এবং আমি বুঝি যে যারা যারা শুধুমাত্র সার্চিং এর খাতিরে এআই ব্যবহার করেন, আমি তাদের সিচুয়েশনটা বুঝতে পারি, বিকজ গুগল সার্চ ইঞ্জিন ওয়াজ অলওয়েজ সামহোয়াট স্টুপিড। আপনি কোনো একটা জিনিস সার্চ করতেন এবং ওইটা কোনোভাবেই আপনাকে সঠিক ওয়েবসাইটে নিয়ে যাইতো না, কিন্তু আস্তে আস্তে গুগল আপডেট হওয়ার পর এগুলো আসলে সলভ হয়েছে কিছুটা। কিন্তু তারপরেও বিভিন্ন ধরনের এসইও করা প্ল্যাটফর্ম, সাথে সাথে স্প্যামিং প্ল্যাটফর্ম, সাথে সাথে হ্যাকিং প্ল্যাটফর্মস দিয়ে গুগল একেবারে ভরা এখনো। এবং আমার মনে হয় যে ইজি ইনফরমেশন খোঁজার জন্য একটা মডেল যথেষ্ট ভালো, কিন্তু আপনি যখন একটা মডেলকে ব্যবহার করেন, এইটার ওই জিনিসটা সার্চ করার ক্ষেত্রে গুগলের থেকে অনেক বেশি পরিমাণে টাকা খরচ হয়। আপনি যখন গুগলে কোনো কিছু সার্চ করেন, যেমন হোয়ার ক্যান আই ফাইন্ড ফ্রি টেক্সট ডাটা টু ট্রেন মাই এলএলএম,
এটা সার্চ করার জন্য গুগলের কিছু টাকা খরচ হয়, কারণ গুগলের ইন্টারনাল যন্ত্রপাতি আছে, সেগুলো বিভিন্ন প্রসেসের ভেতর দিয়ে যায়, বিভিন্ন সার্চিং অপটিমাইজেশনের ভেতর দিয়ে যায় আপনার জন্য এতগুলা জিনিসকে একসাথে কালেক্ট করে নিয়ে আসে যেন আপনি সেগুলোকে ব্যবহার করতে পারেন। সো প্রতিটা সার্চেই আসলে গুগলের কিছু টাকা খরচ হয় এবং প্রতিদিন কয়েক বিলিয়ন সার্চ হয় গুগলে, এবং সেখান থেকে আসলেও তাদের অনেক পরিমাণে টাকা এবং রিসোর্সেস পুরাইতে হয় যেন আপনারা একটা সিমলেস, সুন্দর, গোছানো সার্চ রেজাল্টকে দেখতে পারেন। কিন্তু যখন আপনি একটা মডেলকে ব্যবহার করেন এই সেম কাজটা করার জন্য, তখন জিনিসটা একটু উল্টাপাল্টা হয়ে যায়। প্রথমত, আমি এখানে চ্যাটজিপিটির সাথে হালকা পাতলা কথা বলতেছিলাম এবং এই জিনিসটা দেখার পর আমি একটু টেস্ট আউট করতে চাইতেছিলাম যে আসলে চ্যাটজিপিটির এই সার্চিং প্রসেসটা কেমন হইতে পারে। আমি চ্যাটজিপিটিতেই ডাইরেক্টলি জিজ্ঞেসি। সো ইন দিস কেস, আমি যখন চ্যাটজিপিটিকে কোনো কিছু জিজ্ঞাসা করি তখন আসলে এই ওয়ার্ডগুলোকে বলা হয় এক একটা টোকেন, এবং এই সকল মডেলগুলা আসলে আমার এই টোকেনসগুলাকে নেয় এবং সেগুলোর সাপেক্ষে কোনো একটা রেজাল্টকে জেনারেট করে যেগুলো এক্সট্রা টোকেন আকারে কাজ করে। সো প্রত্যেকটা টোকেনের জন্য ওদের কিছু পরিমাণে টাকা খরচ হয়, কিন্তু যখন আপনি কোনো কিছু সার্চ করেন অথবা ওয়েবে খুঁজতে বলেন তখন তাকে আসলে এক্সট্রা রেফারেন্স টোকেন ফেচ করতে হয়। যেমন আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করছি, হে ক্যান ইউ সার্চ হুইচ প্লেস ইজ গুড ফর পিৎজা নিয়ার তালতলা ইন ঢাকা। এখানে আমার টোকেন হাইয়েস্ট গেলে 15 থেকে 20টা, কিন্তু আমি যদি একটু নিচে আসি তাহলে এখানে দেখতে পারবো যে আমাকে একটা রিজনিং সামারি দেওয়া হয়েছে, যেই সামারিটা ব্যবহার করে আসলে চ্যাটজিপিটি ইন্টারনেটে সার্চ করবে। এবং ইন দিস কেস দিস ইজ দ্য সামারি। এখানে 4টা পয়েন্ট আছে এবং এগুলা আসলে মেইন টোকেনস না। চ্যাটজিপিটি কোনোদিন আমারে কইব না, ভাই আমি এটা ভাবতেছি। ওপেন এআই থেকে যদি কোনোদিন কোনো বাগ ইন্ট্রোডিউস হয় তাহলে হয়তো বা আমি দেখা লাইতে পারি যে ওকে ভাই ঠিক আছে, তুই এই জিনিস ভাবতেছিস, এমনি এমনি ভাবতেছিস, আমি তো পুরাই কপি করে আলাম তোরটা, এমন ভাব নিতেছি যে কালকে আমি ওপেন ফ্লোরের মতো কোনো কিছু বানালাম। যাই হোক, ওই দিকে না যায় ভাই, লাইফ ইজ এ রেস। অ্যান্ড ইন দিস কেস আমি এখানে 4টা পয়েন্টকে দেখতে পারতেছি এবং এগুলার সাপেক্ষে আসলে মাঝে মধ্যেই 100, 200, 300, ইভেন মাঝে মধ্যে 500-র কাছাকাছি টোকেন জেনারেট হইতে পারে। এবং তারপর সেই টোকেনগুলার সাপেক্ষে সে সার্চ করবে, সার্চ করে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করবে, একটা ডেফিনিট অ্যান্সার খোঁজার চেষ্টা করবে যেটা মোস্ট অফ দ্য টাইম হ্যালুসিনেশনে ভরা থাকে। অ্যান্ড তারপর আপনাকে সেই হ্যালুসিনেশনে ভরা অথবা জেনুইন একটা রেজাল্টকে আপনার কাছে ফেরত দিবে। সো ইন দিস কেস প্রথমত কি হইতেছে যে আপনি একটা ছোট টেক্সটকে লিখছেন যেটা ও সার্চ করবে, এই টেক্সটের সাপেক্ষে ওর মডেলটা একটা বড় টেক্সটকে জেনারেট করবে অ্যান্ড দেন ফাইনালি ও নিজের কাজ শুরু করতে পারবে। সো ইন দিস হোল প্রসেস আপনি একটা গুগল সার্চ করে যত টাকা গুগলের নষ্ট করতেন তার থেকে বিশাল পরিমাণের টাকা আপনি চ্যাটজিপিটিতে সার্চ করার মাধ্যমে নষ্ট করতেছেন, কিন্তু আপনি যথেষ্ট ভালো রেজাল্ট পাইতেছেন, আপনি ওইটা জানবেন না। এবং ইন দিস কেস ক্লডের ক্ষেত্রেই এরকম কোনো কিছু হইছে, যার কারণে ক্লড বলতেছে যে ভাই আমার ম্যাসিভ পরিমাণে টোকেন নষ্ট হইতেছে এবং সেগুলো অনেকেই জাস্ট হাবিজাবি সার্চ করার ক্ষেত্রে ব্যবহার করতেছে। সো প্লিজ তোরা যদি উল্টাপাল্টা কোনো জায়গাতে আমার এপিআই কি ব্যবহার করস, আমি ওইটার লেগা টাকা চার্জ করুম তোর কাছে, কারণ তোরা হুদ্দা কামে আমার টাকা নষ্ট করতেছস। এবং এইটা দিয়ে আসলে অনেক ধরনের সিচুয়েশনই আমাদের চোখের সামনে আসে। অ্যান্ড ফাইনালি যে স্টেটমেন্টটা আমার খুবই ফানি লাগছে সেটা হচ্ছে, উই ওয়ান্ট টু বি ইন্টেনশনাল ইন ম্যানেজিং আওয়ার গ্রোথ টু কন্টিনিউ টু সার্ভ আওয়ার কাস্টমার সাস্টেইনেবলি লং টার্ম। ও এটা দিয়ে লিটারালি কইতেছে যে ভাই তোরা যদি এমনি চালাইতে থাকোস তাহলে ভাই আমাদের কোম্পানি মারা খেতে যেতেছে। সো প্লিজ যদি তোরা এমনি চালাস তাহলে আমার জিনিস ব্যবহার কইরা আমার এই কিছু একটা করে দিবি তোরা। তো প্লিজ ভাই থাম, নালে টাকা দে। দিস ইজ হোয়াট দে আর সেইং, এক্স্যাক্টলি টু দ্য পয়েন্ট আমার মনে হয়। সো ইয়া, দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং ইন এআই ওয়ার্ল্ড। আমার মনে হয় যে এই সমস্যাটা শুধুমাত্র ক্লডের না, অলমোস্ট এভরি সিঙ্গেল এআই কোম্পানি যারা আসলে এতদিন ধরে প্রচন্ড পরিমাণে হাইপ তৈরি করছে, মানুষের কাছে এআই পৌঁছায় দিছে, অ্যান্ড দেন মানুষজন এটাকে সার্চ ইঞ্জিন আকারে ব্যবহার করা শুরু করছে, অ্যান্ড দেন বি লাইক ও নো এখন কি হইব ভাই। যাই হোক,
আমার জাস্ট মনে হলো যে আজকে এটা নিয়ে একটু কথা বলি, কারণ দিস ইজ ফানি ম্যান, দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি ফানি টু মি যে ক্লড এরকম কিছু করবে। যাই হোক, এই তো এই নিয়ে কথা বলার ছিল। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগছে। আর যদি আপনাদের মধ্যে কোয়েশ্চেন থাকে যে ভাই ফার্স্ট এপিআই প্লাস রিয়েক্ট সিরিজের ভিডিও কবে আসবে অথবা কি হবে, একটু ওয়েট করেন, আমি ওইটার লেগে কাম করতেছি। একটু পিছায় পড়ে গেছিলাম, আগে থেকে শেষ করা ছিল না, এই কারণে ওইটার জিনিসপাতি রেডি করতেছি, তারপরে এই ভিডিও পাবলিশ করা শুরু করবো। ইন দ্য মিন টাইম মনে হলো যে এই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলি, দ্যাটস ইট। পরের কোনো ভিডিওতে আবার কথা হবে আই গেস।